তো দেখো কালকে পরশু দিন 2-3 দিন ধরে শরীরটা এত খারাপ, কিছুই করতে ভাল লাগছিল না। তো দেখো বাবার এই যে দুটো জামা আর সার্ফের প্যাকেট নিয়ে চলে এসেছি মিনাদের কোলে যাচ্ছি আর কি। মিনা বাড়ি নেই। হ্যালো ফ্যামিলি, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। পম্পাস ব্লগে তোমাদের নতুন একটা ব্লগের সঙ্গে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। সকালবেলা থেকেই কাজ করা শুরু করেছিলাম, কারণ কি বলো তো, এই দুদিন ধরে ভীষণ শরীর খারাপ। তোমরা আগের ব্লগে দেখেছো তো, দুদিন খুব জ্বর ছিল, ডাক্তার দেখালাম, সব কিছু মোটামুটি এখন একটু শরীরটা ঠিক আছে। তো দুদিনে অনেক কাজ জমে গেছে, তো সেগুলোও তো করতে হবে, তাই না? তো দেখো এখানে সকালবেলা বাবা দেখলাম 2-3টে মতো জামা রেখে গেছে, তো সেই জামাগুলোই আর কি কাচার জন্য এখানে চলে এসেছি। এই যে কাজটা করছি তাতেও কিন্তু আমার শরীরটা ভীষণ খারাপ করছে, কষ্ট হচ্ছে। মেন কথা কি বলো তো, শরীরটা খুব দুর্বল হয়ে গেছে, হাঁপিয়ে যাচ্ছি, অল্প একটু কাজ করতে গিয়েই হাঁপিয়ে যাচ্ছি, শরীরটা ভীষণই খারাপ। তো দেখো এখানে অনেকটা সময় নিয়ে না জামা কাপড় দুটো আমি কেচে দিলাম। দেখো উঠোনটার কি অবস্থা, সকালবেলা কিন্তু ঝাড় দেওয়া হয়েছে, ওই দিকটাই পরিষ্কার, কিন্তু এই দিকে দেখো এই মেহগিনি গাছের পাতা পড়ে একাকার হয়ে যায় সব জায়গায়। তো এই উনুন ধারে চলে এসছে দেখো। আর এই খোয়া এই বস্তাগুলোতে না সব খোয়া ছিল, কালো যে খোয়াগুলো এই যে এখানেও আছে। তো বাবা সব বস্তা ভরে ভরে রেখে দিয়েছে। তো এই উনুন থেকে ছাই নেব, মাছ কাটতে তো ছাই লাগবে একটু। এই দেখো এই যে চিংড়ি মাছ আর এই দুটো মতো তেলাপিয়া মাছ নিয়ে এসছে, এই রান্না করবো এখন আজকে দুপুরবেলা। জামা কাপড় কেচে এসেছি না, ভীষণ কষ্ট হচ্ছে। তো মাছটা কেটে নিই, তারপরে আবার কথা বলছি তোমাদের সঙ্গে। তো দেখো মাছ কাটতে তো বসেছি, আমি ভেবেছি মনে হয় মাছটা মরে গেছে, ঠিক আছে, মরা মাছ। তো এই মাছটাতে এরকম ঠিক এরকমই হয়েছে যখন আমি মাছটা নিয়ে একটা ছবি তুলতে গেছি। আমি ভেবেছি মনে হয় মরা মাছটা। মাছটা এত জোরে একটা ঝাপটা দিল, মাছের জল আবার চোখ মুখে ভরে গায়ে ভর্তি হয়ে গেল। মাছ কেটে উঠে স্নান করতে হয়, মাছের জলের মাছের গন্ধ হয়ে গেছে গা থেকে, এই গলা টলা সব জায়গায় জল। তো পোষ দিতে গিয়ে তো দেখলাম মাছটা জ্যান্ত। তো মাছটা কেটে নিই, তারপরে আবার কথা বলছি। বাবা এত গায়ে জোর নেই যেন, আগে চিংড়ি মাছটা কাটবো, তারপরে বড় মাছটা কাটবো। চিংড়ি মাছটা কাটতে তো একটু সময় লাগবে। কই গো? ওই বিশু শালা মনে হচ্ছে। তো মাছ কাটতে তো অনেকটা সময় লাগবে, মাছটা কেটে নিই, তারপরে কথা বলবো আবার। মাছ কেটে না একেবারে স্নান করে এসেছি, বললাম যে মাছের জল টল গায়ে লেগে গেছে, একেবারে স্নান করা হয়ে গেছে। আর এই লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো, আর গাটি কচু দিয়ে মাছ দিয়ে রান্না করবো। বাবার কাজে গেছিলো, বাবা তো একজনের শরীর খারাপ বলে চলে এসছে, আজকে আর কাজ হলো না, কাজ করতে পারলো না, ধরা কাজ, কিন্তু চলে আসতে হলো। তো বাবা একটু সবজি নিয়ে এসছে, গাটি কচু টচু নিয়ে এসছে। তো গাটি কচু দিয়ে মাছ রান্না করবো, আর লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। আর সেরকম কিছু করবো না, ভালো লাগছে না কিছু, শরীরটা খারাপ থাকলে না কিচ্ছু ভালো লাগে না। সবজিগুলো কেটে গুছিয়ে নিয়ে তারপরে একেবারে রান্না বসিয়ে দেবো, নাহলে এদিকে সবজি কাটো আবার রান্না করো, খুব ঝামেলা মনে হয় যেন। লাউ যে অর্ধেকটা কেটে রেখে দিয়েছি, এটা দেবো না, অনেকটা বড় ছিল লাউটা। দেখো এখানে গাটি কচু দিয়ে মাছের ঝোলটা হয়ে গেছে, এখন এই লাউ চিংড়িটা রান্না করব। একটু ধনেপাতা কেটে নিয়েছি, আর এই চিংড়ি মাছ, দেখো এই চিংড়ি মাছ দিয়ে লাউ চিংড়িটা রান্না করবো। আর এর মধ্যে একটু আলু দিয়েছি, কারণ কি বলো তো, লাউটা তাহলে একটু গামাখা গামাখা হবে আর কি, সেই জন্য। চিংড়ি মাছটা একটু ভেজে নেব, আর ভাতও এইদিকে হয়ে গেছে, ঠিক আছে। কি বলো তো, এখানে না রান্না করছি আর বারবার এসে চেয়ারে বসে পড়ছিলাম, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতেও পারছি না, মাথা যেন ঘুরে আসছে। তো সকালবেলা আমি সেইভাবে কিছু কি বলো তো, ভাত টাত না খেতে পারি না, একদমই খাওয়া যায় না। ভাত ছাড়া মোটামুটি আমি সব কিছু খাই, খেতে পারি, কিন্তু ভাতটা আমার খেতে ইচ্ছে করে না। তো সকালবেলা না আর কিছু করতে ইচ্ছে করে না, করেনি আর কি। আজকে ভাই ভাত ছিল আগের দিনের, তো সেই ভাতটা সকালে ভাই খেয়ে নিয়েছিল, আর আমি কিছু খাইনি। তো দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে, ভাই খেতেও বসেছে, আর ভাই দেখছে আমারই ব্লগ ওইখানে, ঠিক আছে। তো দেখো এইখানে রান্না হয়েছে, তো তোমাদের দেখালাম এইখানে একটু।
তো এখানে এই গাটি কচু দিয়ে মাছের ঝোল রান্না করেছে, আর এখানে লাউ চিংড়ি রান্না করেছে, এই যে দেখো। আর এতক্ষণ মিনা ওরা সবাই ছিল, মিনাদেরও একটু একটু তরকারি দিলাম, আর মিনারা আবার আমাকে কুল আর জামরুল দুটো ফল দিয়ে গেল। আর বাবার জন্য ভাত ওখানে গুছিয়ে রেখেছি, বাবা স্নান করছে, আর এখানে আমার জন্য আমি ভাত গুছিয়ে নিয়েছি। তো এখন এই ভাত খেয়ে নেব। আর ভাই, হ্যাঁ একটু আলু দিলে ঝোলটা গাঢ় হয়, ভালো লাগে। কেন অসুবিধা হচ্ছে? আচ্ছা, বাবা খিদে পেয়ে গেছে খুব। ভাই আমার ব্লগ ভিডিও দেখতে দেখতে ভাত খাচ্ছে। যাই হোক দেখি, ঠিক আছে, খাওয়া দাওয়া করে এখন বানাবো চা। সন্ধ্যেবেলা চা খাবো, ভাই গেছে কম্পিউটার ক্লাসে, মা আর আমি দুজনে চা খাবো। আর বাবা একটা পিসি বাড়িতে গেল। একটু আদা চা বানাবো, এর মধ্যে আগের দিন একটু আদা রেখেছিলাম, এই যে হাতের নখগুলো দেখেছি কি সুন্দর হয়েছে ডান হাতে। এখানে আসলে হয়, শ্বশুরবাড়ি গেলে সব যায় শেষ। দেখো চা রেডি। হ্যাঁ কেন গো? গ্যাস বন্ধ। দেখো এক হাত দিয়ে কি আর সম্ভব? দেখি কতটা ঢাললাম। কোথায় যাও? নাও, চা হয়ে গেছে। কি মা, মোচা কাটবা? কেন কালকে তুমি পরশুদিন তো তুমি বাড়ি থাকবা, সেদিন রান্না করলে হয়তো না? না তুমি রান্না করে নে। আমার তোমার চা এখানে থাকবে না? কত ভালো রয়েছে এখনো। পরশুদিনকে হ্যাঁ, কালকে রান্না করবো। ঠিক আছে থাক তাহলে। আমার তোমার চা এখানে থাকলো, নাহলে ঘরে নিয়ে যাবো। আসো। এখন মা আর আমি দুজনে চা খাবো, আর মা একটু মোচা কাটবে। আগের দিন ভাই দুটো গাছ থেকে মোচা কেটে রেখেছিল, তো এই যে। আর এখন দেখো কত খাবার রয়েছে, দেখাচ্ছি। এই যে বিছানা চাদরটা এত পুরনো হয়ে গেছে, ছিটে ছিটে যাচ্ছে। আর এখানে দেখো এই খাবার, আর এর মধ্যে আছে সিঙ্গারা। এই যে এখন চা সিঙ্গারা এই সমস্ত খাবো। সন্ধ্যের পরে একটু টিফিন কিছু না করলে যেন ভালো লাগে না, যেহেতু দুপুরবেলা খাওয়া দাওয়া অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়, সন্ধ্যেবেলা একটু কিছু টিফিন না করলে ভালোই লাগে না। এখন একটু খাওয়া ঠান্ডা লেগেছে, ভাবলাম কি একটু গরম গরম আদা চা খাওয়া যাক। তো সকাল বিকেল না এখন একটু চা খাচ্ছি সর্দির জন্য। তো গরম চা আমি কোনোদিনও খেতে পারি না, আর তাও একটু চেষ্টা করছিলাম গরম চা খাওয়ার, কিন্তু তোমরা তো দেখতেই পারলে যে পরিস্থিতিটা কি হলো। 2-3 বার খাওয়ার চেষ্টা করলাম, বাট খাওয়াটা গেল না, মানে খেতেই পারলাম না। মনে হয় কি জিভটা পুড়ে গেল সেরকম, মানে গরম চা খেতেই পারি না। তো দেখো ফুচকা খাবো এখন। এই যে মা ফুচকায় আলু ভরে দিচ্ছে, আমি ফুচকা নিয়ে আসলাম। আমাদের পাড়া থেকে যাচ্ছিল একটা লোক, তার কাছ থেকে। আর এই যে টক জলটা বেশি আনিনি, কারণ সেই নষ্ট হয়, ফেলে দিতে হয়, ওই জন্য। বেশ বড় বড় সাইজের ফুচকাগুলো, এ মানে নতুন দোকানদার, বুঝলা। এই যে তোমার ফুচকায় আলুগুলো ভরে নিক। 6টা না 12টা, হ্যাঁ 6টা করে। আমাদের ওখানে 8টা করে দেয়। তো আসবে আর ভাবছিলাম কি মিনারে একবার ফোন করে কবাই, মিনা ফুচকা খাবি নাকি, রাস্তায় ফুচকা আইছে। তো দেখো এখানে চা খাওয়ার পরে তারপরে পাড়া থেকে মানে শুনতে পেলাম যে ফুচকাওয়ালা যাচ্ছে রাস্তা থেকে। তো মাকে বললাম যে ফুচকা এসছে, মা বলল হ্যাঁ। তা আমি গিয়ে মানে ফুচকা নিয়ে আসলাম, মা 20 টাকা দিল। 20 টাকায় মোটামুটি 12টা মতো ফুচকা দিয়েছে। আর সন্ধ্যেবেলা ওই চা সিঙ্গারা এই সমস্ত খেয়ে না, সত্যি কথা বলতে আর 3-4টে ফুচকা খাওয়ার পরে না আর খেতে পাচ্ছিলাম না। আর এইখানে মা আমাকে ভিডিওটা করে দিচ্ছিল, তো মাকে আমি বলছিলাম যে তুমি ভিডিওটা বন্ধ করো, আর করতে হবে না, অনেকটা হয়ে গেছে, ঠিক আছে। তো মা বললো না, একটা ফুচকা খেয়েছিস সেটাই শুধু দেখানো হয়েছে, আরেকটা খা তারপরে বন্ধ করবো। মা মোটে ভিডিওটা বন্ধই করবে না, ঠিক আছে। তো
মা না অনেক সময় এমন বাচ্চাদের মতো মানে করে, মানে ভীষণ ভালোও লাগে আবার হাসিও পায়, এরকম একটা ব্যাপার। তো দেখো মাকে আমি রাগ দেখাচ্ছিলাম যে আর করতে হবে না। মা বলছে না আরেকটা খা তারপরে বন্ধ করব। তো তারপরে দেখো এখানে আমি আরেকটা ফুচকা খাবো, মানে খেলাম, তারপরেই মা ভিডিওটা বন্ধ করলো। এরকম অবস্থা, জোর করে আমাকে খাওয়াচ্ছে। এগুলো না বাপের বাড়িতেই হয় জানো তো, শ্বশুর বাড়িতে এইসব জিনিসগুলো কিন্তু সত্যি কোনো দিনও হয় না। চলে এসছে এই যে শুভকে ডাকা হয়েছে ফুচকা খাওয়ার জন্য, তাই তো শুভ? বলে আমি এমনি এমনি আসিনি, ডেকেছো আমাকে, তাই তো? না ওই যে তোমাদের জন্য রাখা। ওরে বাবা, ইনভিটেশন। নে নে নে, খা খা। মিনা আর শুভকে না দুজনকেই ডেকে নিলাম ফুচকা খেতে। আমি খাচ্ছিলাম আর শুভটাকে না কিছু না দিয়ে আমার জন্য খেতে ইচ্ছেই করে না, সত্যি কথা একদম এটা মন থেকে বললাম যে শুভকে কিছু না দিয়ে আমার একেবারেই খেতে ইচ্ছে করে না কিছু। তো ভাই বাড়িতে নেই, ভাবলাম তাহলে ওদেরকে ডাকি, ওরা দুটো দুটো করে ফুচকা খেয়ে যাক। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে নতুন ব্লগে, ততক্ষণের জন্য টাটা।